আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। This is Imran from Australia, and in this video I'm going to actually talk about what type of documents you really need while you are thinking about starting in Australia. So আজকের এই ভিডিওতে মূলত আমি কথা বলতে যাচ্ছি যে অস্ট্রেলিয়ার ব্যাপারে যদি আপনি চিন্তা করে থাকেন যে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করবেন, তাহলে কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে, কোন কোন ধরনের ডকুমেন্টস দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কোন কোন ধরনের ডকুমেন্টস দিয়ে আপনি জিটির জন্য অ্যাপ্লাই করবেন। আজকের এই ভিডিওটি স্পেসিফিকলি তাদের জন্য যারা বুঝতেছেন না যে আগে থেকে কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো আপনি রেডি করে রাখবেন যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা যখন আপনি অফার লেটারের জন্য অ্যাপ্লাই করছেন ইউনিভার্সিটিতে, বা ইউনিভার্সিটি কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো আপনাদের কাছ থেকে চাচ্ছে। সো উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আমি হচ্ছে 5টা ক্যাটাগরিতে সবগুলো ডকুমেন্টসগুলোকে রেখে দিয়েছি, 5টা পয়েন্টে। ধরুন নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে আপনার নিজের কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, ধরেন আচ্ছা আপনার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই, আপনার বাবার কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই, এখন আপনার নিজের পার্সোনাল কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেই জিনিসটা নিয়ে প্রথমে কথা বলি, তারপর হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে আমরা দ্বিতীয় জিনিসটা নিয়ে কথা বলবো। ওয়েল, নাম্বার 1 যে ডকুমেন্টসটা আপনার অবশ্যই লাগবে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট। আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন এবং এইচএসসি অবভিয়াসলি কমপ্লিট করেছেন, কারণ আপনি তো হায়ার এডুকেশনের জন্য এখানে আসবেন, অথবা মাস্টার্সের জন্য আসলে আপনার হচ্ছে অনার্সের যে সার্টিফিকেট, যেই লেভেলটা আপনি ইকুইভ্যালেন্ট যে লেভেলটা রিসেন্টলি কমপ্লিট করেছেন ওই লেভেলের মার্কশিট এবং আপনার সার্টিফিকেটটা লাগবে। নাম্বার 2, আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে একটা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। নাম্বার 3, অবশ্যই আপনার একটা আইএলসের বা পিটির সার্টিফিকেট লাগবে, কারণ আইএলস অথবা পিটি ছাড়া কিন্তু এখন অস্ট্রেলিয়াতে মুভ করা খুবই টাফ। সো ডেফিনেটলি এই ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু আপনার লাগবে, এবং আপনার পাসপোর্ট লাগবে। আর পাসপোর্ট ছাড়া তো আপনি আইএলসে পরীক্ষা দিতে পারবেন না, এটা তো সবাই জানেন। সো এটা হচ্ছে কমন নলেজ। দেন হচ্ছে আপনার এনআইডি লাগবে। আরেকটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আমরা প্রায় স্টুডেন্টরা ভুল করে থাকি, আগে থেকে এটা নিয়ে তেমন একটা সচেতন হই না, পরবর্তীতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায় এই জিনিসটাকে বের করে আনার জন্য, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। অবশ্যই যখনই আপনি অস্ট্রেলিয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, যখন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন কোনো একটা ইউনিভার্সিটিতে, তখন কাইন্ডলি একটু পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আগে থেকে অ্যাপ্লাই করে রাখবেন, তাহলে দেখবেন সবগুলো ডকুমেন্টস একসাথে কিন্তু আপনার হাতে চলে আসবে। অ্যান্ড নাম্বার 7 হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট। অবশ্যই আপনার ফ্যামিলিতে যত ভাই বোন আছে, বাবা মা, দেন আপনার ফ্যামিলি মেম্বার্সগুলো, আপনার ব্লাড কানেকশনের যেই ফ্যামিলি মেম্বার্সগুলো আছে, তাদের সবার একটা সার্টিফিকেট প্রয়োজন। সো সেই জন্য হচ্ছে আপনার একটা ফ্যামিলির সার্টিফিকেট প্রয়োজন হবে। এই ছিল মূলত ক্যাটাগরি নাম্বার 1, আপনার নিজের পার্সোনাল যে সার্টিফিকেটগুলো বা যে ডকুমেন্টসগুলো লাগতেছে। এখন মূলত আমি কথা বলতে যাচ্ছি ক্যাটাগরি নাম্বার 2, সেটা হচ্ছে আপনার বাবার অথবা আপনার আত্মীয় অথবা আপনার মার, যে আপনার স্পন্সর হতে যাচ্ছে, সেই স্পন্সরের কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে। খেয়াল রাখবেন একটা জিনিস, যে অস্ট্রেলিয়াতে মুভ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পন্সর। আপনার স্পন্সর ফাইন্যান্সিয়ালি স্টেটমেন্টটা যত স্ট্রং হবে, আপনার অস্ট্রেলিয়াতে মুভ করার যে পসিবিলিটা সেটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। সো স্পন্সরের যেই ডকুমেন্টসগুলো লাগবে, আমি হচ্ছে লাস্টে যেই ডকুমেন্টসটার কথা বলেছি সেটা ছিল নাম্বার 7। নাম্বার 8 থেকে শুরু করছি। স্পন্সরের পাসপোর্ট লাগবে। দেন স্পন্সরের যদি কোনো বিজনেস থাকে ওর জন্য হচ্ছে টিন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। নাম্বার 10, ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি। আপনি হয়তো বা অস্ট্রেলিয়াতে আসার চিন্তা ভাবনা করছেন, এর মধ্যে একটা ব্যাংকে স্টেটমেন্ট তৈরি করে ফেলেছেন যেখানে আপনার ব্যাংকে সলভেন্সি থাকবে, দেন হচ্ছে আপনার স্টেটমেন্ট থাকবে, আপনি লেনদেন করতেছেন, আপনার যে বিজনেস আছে সেই বিজনেসটা আপনি রান করতেছেন। সো ডেফিনেটলি ওইটার একটা টাকা লেনদেন হয়, ওইটার ব্যাঙ্ক সলভেন্সি এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন হবে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 11, যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে এনআইডি অফ ইউর সিবলিংস অ্যান্ড প্যারেন্টস। আপনার বাবা মা এবং হচ্ছে ভাই বোন সবারই কিন্তু আপনার এনআইডি কার্ড লাগবে। অবশ্যই যদি পাসপোর্ট না থাকে সমস্যা নেই, বাট এনআইডি কার্ড কিন্তু অবশ্যই সবার লাগবে। নাম্বার 12 ইজ দ্যাট ফাইন্যান্সিয়াল এফিডেভিট, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এফিডেভিট। এই ফাইন্যান্সিয়াল এফিডেভিট যেই আপনার ডকুমেন্টসটা, এটাকে যত বেশি স্ট্রং করতে পারবেন তত পসিবিলিটি বেড়ে যাবে আপনার অস্ট্রেলিয়াতে মুভ করার। সো এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো একটা লয়ার দিয়ে এই জিনিসগুলো করালে আপনার জন্য বেটার হয়। নাম্বার 13,
ট্যাক্সড সার্টিফিকেট। আপনার বাবা যে বিজনেস রান করতেছে, আপনার বাবা যে এত টাকা ইনকাম করে বা আপনার স্পন্সর যে এত টাকা ইনকাম করে, সে আসলেই কি গভর্নমেন্টকে ট্যাক্স দেয় কিনা সেই জিনিসটার সাথে কিন্তু আপনার পরিচিত থাকতে হবে, বা সেই জিনিসটা কিন্তু নিয়ে কিন্তু আপনার সচেতন হতে হবে যে ওইটার ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে যে আমার বাবার কোনো ট্যাক্স এখনও ডিউ নেই, সব ট্যাক্স কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। নাম্বার 14 ইজ দ্যাট সোর্স অফ ফান্ড। আপনি যেই একটা বড় মোটা অঙ্কের টাকা ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাচ্ছেন, সেই ব্যাংক স্টেটমেন্ট টাকাটা আসলে কোত্থেকে আসছে সেটার একটা সোর্স দেখানো লাগবে। ধরুন অনেকে দেখায় ল্যান্ড সেল, অনেকে দেখায় বাড়ি সেল, অনেক কিছু দেখানো যায় এখানে। সো এটা নিয়ে একটু আপনি ঘাটাঘাটি করবেন। সো সোর্স অফ ফান্ড কিন্তু খুবই খুবই প্রয়োজন যদি আপনার ব্যাংক ম্যাচুরিটিটা 6 মাসের কম হয়ে থাকে। অনেকের 6 মাসের বেশি ব্যাংক ম্যাচুরিটি থাকে, যার কারণে মূলত পরবর্তীতে এই সোর্স অফ ফান্ডটা কিন্তু প্রয়োজন হয় না। সো এই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন। অ্যান্ড নাম্বার 15, সোর্স অফ ইনকাম। অবশ্যই আপনাকে সোর্স অফ ইনকামগুলো দেখাতে হবে। এই যে আপনার বাবা এত টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে আপনার ব্যাংকে রাখলো, অথবা যে আপনার স্পন্সর, সেই স্পন্সরের আসলে টাকাগুলো আসে কোত্থেকে, কোন কোন ধরনের সোর্স আছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনার অবশ্যই সচেতন হতে হবে, এবং ওইটার একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই এজেন্সিকে অথবা আপনার হচ্ছে ভিসা অ্যাম্বাসি যারা আছে যে ওই লোকদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, সো আমরা অলরেডি দুইটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি। প্রথমটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে, আর সেকেন্ডটা হচ্ছে আপনার স্পন্সরের কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে। এখন মূলত তৃতীয় যেই ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ধরুন আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, অ্যাপ্লাই করার পর আপনার কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে, এটা হচ্ছে মূলত তৃতীয় ক্যাটাগরি। এর মধ্যে আপনার 16 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর ডেফিনেটলি আপনি একটা অফার লেটার পাবেন একটা ইউনিভার্সিটি থেকে। সো ওই ইউনিভার্সিটির অফার লেটারটা আপনার মাস্ট লাগবে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো ইউনিভার্সিটির অফার লেটারটা লাগবে। ওকে, এটা কিন্তু কন্ডিশনাল না, এটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটারটা লাগবে আপনার। অ্যান্ড নাম্বার 17 হচ্ছে COE, কনফার্মেশন অফ এনরোলমেন্ট। কথার কথা আপনি অফার লেটার পেলেন, দেন হচ্ছে আপনি টিউশন ফি আপনি হচ্ছে পেমেন্ট করলেন। এই অফার লেটার পাওয়ার পর টিউশন ফি পেমেন্ট করার পর আপনাকে একটা এনরোলমেন্টের কনফার্মেশন দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে। সো সেই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। এটা হচ্ছে 17তম। সো এই ছিল মূলত ক্যাটাগরি নাম্বার 3। এখন মূলত কথা বলবো ক্যাটাগরি নাম্বার 4 নিয়ে, এবং ক্যাটাগরি নাম্বার 4 হচ্ছে আমি কিছু এক্সট্রা এডিশনাল ডকুমেন্টসের কথা বলবো, যে জিনিসগুলো আপনি আগে থেকে রাখলে নিজের কাছে আপনি একটা সেফ জোনে থাকবেন। ওকে, অনেক ধরনের রিস্ক থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন বা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। ওকে, নাম্বার 18 ইজ দ্যাট স্টোর সেলস মেমো, যে জিনিসটা আমি করেছিলাম। সে ধরেন আমার বাবার হচ্ছে দেখিয়েছিলাম বিজনেস, যে আমার বাবার বিজনেস আছে। এখন আমার বাবার বিজনেস, সেটা প্রমাণ আরও একটু স্ট্রং করার জন্য আমি কি করেছি, অনেকগুলো মেমো তৈরি করেছি। সেই মেমোগুলোতে মূলত কত টাকা বিক্রি হয়েছে, কোন দিনে কত তারিখে, ওকে, দেন হচ্ছে ওইটার কিন্তু একটা লিস্ট করে দিয়েছি যে এই দিনে এই নামে এই মানুষটা এত টাকার মালামাল কিন্তু আমার স্টোর থেকে নিয়েছে। সো এরকম অনেকগুলো মেমো ছিল, ওই মেমোগুলো কিন্তু লাস্ট পর্যন্ত প্রোভাইড করে দিয়েছি। এগুলোকে এডিশনাল ডকুমেন্টস হিসাবে আপনি নিতে পারেন। ওয়েল, নাম্বার 19 যেটা লাগবে আপনার অবশ্যই, সেটা হচ্ছে আইএলস যে কোর্স করেছেন সেই কোর্সের একটা সার্টিফিকেট লাগবে। ধরুন আমরা সবাই তো আইএলস কোর্স করি, তাই না, বা পিটিই কোর্স করেছি। সো আপনি এক্সট্রা যদি আপনার গ্যাপ থাকে, সো সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আপনি আইএলস কোর্সের একটা সার্টিফিকেট নিয়ে রাখতে পারেন, যে আমি এত মাস ধরে এখানে আইএলস কোর্স করেছি, আমি কিন্তু আমার সময়গুলোকে ওয়েস্ট করিনি। সো এই হচ্ছে আমার সেই ডকুমেন্টস, যে আমার আইএলস, যেখানে আমি আইএলস কোর্স করছি এই হচ্ছে প্রতিষ্ঠান, আর এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি এখানে আইএলস কোর্স করেছিলাম। নাম্বার 20 হচ্ছে এডমিশন সার্টিফিকেট। এখন আমাদের অনেকেরই এরকম হয় যে আমরা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে এডমিট হয়ে থাকি। হ্যাঁ, এইচএসসি পর আমরা, এটা তো কমন যে আমরা অনেকে ইউনিভার্সিটিতে এডমিশন নেই, আমরা হচ্ছে অনেকে ইউনিভার্সিটিতে এডমিশন নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করি, আবার হচ্ছে অনেকে ইউনিভার্সিটিতে এডমিশন টেস্টেরও পরীক্ষা দেয়। সো ওই জিনিসগুলোর তো ডেফিনেটলি বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে। সো ওই ডকুমেন্টসটা কিন্তু মাস্ট আপনাকে নিজের কাছে রাখতে হবে, পরবর্তীতে আপনি একটা সেফ জোনে থাকবেন। যে কোনো সময় আপনি ওই ডকুমেন্টসগুলোকে গ্যাপ এক্সপ্লেনেশন হিসেবে কাজে লাগাতে পারেন। নাম্বার 21 ইজ দ্যাট মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পিডিএফ। সো আপনি যখন ভিসা লস করবেন তখন কিন্তু আপনাকে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের পিডিএফ দিবে। ওই পিডিএফটা নিয়েই কিন্তু আপনাকে মেডিকেলে যেতে হবে, তাদেরকে দেখালে ওরা হচ্ছে মেডিকেলটা করিয়ে দিবে আপনার। সো ওই ডকুমেন্টসটা আপনার অবশ্যই প্রয়োজন হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার লাগবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট পিডিএফ। সো ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্টের পিডিএফটা কিন্তু আপনার সাথে রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুবই আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড সর্বশেষ যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আফটার ভিসা ফর ইমিগ্রেশন। ধরে নিলাম সব কিছু শেষ,
আপনি হচ্ছে ভিসা পেয়ে গেছেন, এখন জাস্ট আপনি ইমিগ্রেশন পাস করবেন। এখন ইমিগ্রেশনে আপনার কোন কোন ধরনের ডকুমেন্টসগুলো চাইবে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা ইমিগ্রেশনে আপনাকে আস্ক করা হবে সেটা হচ্ছে ভিসা গ্র্যান্ট পেপার। ডেফিনেটলি আপনি যদি ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে আপনাকে একটা ভিসা গ্র্যান্ট পেপার দিবে। সো ওই পেপারটা কিন্তু অবশ্যই আপনি হার্ড কপি করে নিজের কাছে রাখবেন, মোবাইলে নেওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে নাম্বার 23। আর নাম্বার 24 ইজ দ্যাট প্লেন টিকিট। আপনি যে অস্ট্রেলিয়াতে আসবেন ডেফিনেটলি আপনাকে একটা প্লেনের টিকিট কাটতে হবে। ওই প্লেনের টিকিট কেটে দেন হচ্ছে প্লেন দিয়ে আসতে হবে। সো এই যে প্লেনের টিকিটটা কাটলেন, এই প্লেনের টিকিটটা আপনার সাথে রাখতে হবে সো দ্যাট আপনি হচ্ছে বিমানবন্দরে গিয়ে দেখাতে পারেন যে দ্যার ইজ মাই প্লেন টিকিট অ্যান্ড দিস ইজ মাই ফ্লাইট। আর হচ্ছে আপনি কিন্তু ফ্লাইটের জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। 25 নম্বর হচ্ছে COE, যে ভিসা গ্র্যান্ট পেপার। প্লেন টিকিটের সাথে সাথে আপনি COE-টাকে সাথে রাখবেন যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো এই ছিল মূলত ডকুমেন্টসগুলো, যেই ডকুমেন্টসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার জেনে রাখা উচিত যে এই ডকুমেন্টসগুলো যত তাড়াতাড়ি তৈরি করে ফেলবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। ধরে নিলাম আপনার সব কিছু ডান। সো রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান থিং টু ইউ ইজ দ্যাট ওয়েলকাম টু অস্ট্রেলিয়া ব্রো। ওয়েলকাম টু ইউর ড্রিম কান্ট্রি ওয়্যার এভরিওয়্যার ইজ পিস। প্রত্যেকটা জায়গাতে পিস, এত শান্তি বলার বাইরে, এত সুন্দর একটা জায়গা, কিন্তু প্রেশারের কারণে হয়তো ওইভাবে উপভোগ করতে পারবেন না। যাই হোক, ওয়েলকাম টু অস্ট্রেলিয়া ব্রো। ইনশাল্লাহ আপনি অস্ট্রেলিয়াতে আসবেন ইনশাল্লাহ একদিন, আপনার মনে আশাগুলো পূরণ হবে। দেন হচ্ছে সবাই একসাথে বসে আড্ডা দিব, আর অবশ্যই অবশ্যই দেখা করবেন ইনশাল্লাহ কোনো একদিন যদি অস্ট্রেলিয়াতে আসতে পারেন। তো এই পর্যন্তই ছিল মূলত আজকের ভিডিওটা, অল অ্যাবাউট ডকুমেন্টস নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিও নিয়ে অন্য আরেকদিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু and welcome to Australia, and I'm hoping that you are eligible to come here. Bye bye.